হে এভরিওয়ান, ইটস মি সুচিয়ান। তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি লাস ভেগাসের ডেজ 4 অ্যান্ড 5-তে। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সকলে অনেক ভালো আছো। তো ডেজ 4 এর ভিডিওতে থাকছে হচ্ছে রেড রকের ভিডিও এবং হচ্ছে সিটি এক্সপ্লোরের ভিডিও থাকছে, ফুড থাকছে, কোথায় খেয়েছিলাম রেস্টুরেন্টে সেটা ডিটেলস দিব, এবং হচ্ছে ডে 5-তে থাকবে হচ্ছে আমাদের ব্যাক করা এবং সেখানেও খাওয়া দাওয়া। তো চলো শুরু করা যাক। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রেড রকে যেতে আমাদের হোটেল থেকে মাত্র 30 মিনিট সময় লেগেছে, এবং যেতে পথে এত সুন্দর ভিউ পড়ছিল চোখে, আকাশ আর পাহাড়, এর বাইরে আর কিছু নাই। দুই সাইড একদম পুরা ফাঁকা, একটা স্টোর নাই, বাসা নাই, বিল্ডিং নাই, কিচ্ছু নাই, একটা মানুষও তুমি রাস্তাতে দেখতে পাবে না। অনেক সুন্দর বাট একটু স্কেরি, কারণ আমরা যারা হচ্ছে অনেক ক্রাউডেড সিটিতে থেকে অভ্যস্ত তাদের জন্য জায়গাটা একটু কোয়াইট। তো আমার এরকম জায়গা ভালো লাগে, বাট বাচ্চা কাচ্চা নিয়ে একটু ভয়ও করে। তো তোমরা যারা রেড রকে আসতে চাও, এখানে কিন্তু এন্ট্রি ফি আছে। এন্ট্রি ফি হচ্ছে অনলি $10 গাড়ির জন্য। আর হচ্ছে তোমার এখান থেকে বিকালের দিকে যে ভিউটা দেখতে পাওয়া যায়, এটা সব থেকে সুন্দর, কারণ সূর্য যখন ডুবে তখন আকাশটা একদম একটু রেড অরেঞ্জ হয়ে যায়, ওটার সাথে একদম পুরা লাল পাহাড়। তো অনেক সুন্দর ভিউ। বিকালের দিকে বা সন্ধ্যের দিকে ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করা আর কাপলদের জন্য অনেক সুন্দর ভিউ এটা। তো আমরা যখন এখানে এসে পৌঁছাই তখন হয়তো ঘড়িতে 6টা বাজে। আর এদিন আমি আর আমার হাজব্যান্ড বাচ্চারা একাই আসছিলাম। আমাদের ফ্রেন্ডরা ওরা অলরেডি চলে গিয়েছিল, ওরা আমাদের একদিন আগে সিটি থেকে বের হয়ে যায়, আমরা একদিন বেশি ছিলাম। তো আমরা এখানে আসছিলাম একা। এখানে আসার পরে আমি ওদেরকে অনেক মিস করতেছিলাম, আমি ওদেরকে ভিডিও করে করে পাঠাচ্ছিলাম। আর এই ভিউ নিয়ে তোমাদেরকে কি বলবো, এটা এত সুন্দর, এখানে সত্যি মানে চুপচাপ বসে থাকতেও যেন শান্তি লাগতেছিল। তো যখন আমরা এখানে পৌঁছেছিলাম তখন একটু বিকাল ছিল, সন্ধ্যাটা নামার ঠিক আগ মুহূর্ত। তখন তেমন কোনো গাড়ি ছিল না, মানুষও ছিল না। তো আমি বলছিলাম যে হয়তো চলে যেতে হবে, বিকজ আমরা এখানে একা। বাট কিছুক্ষণ পরে যখন সন্ধ্যাটা একদম নামবে, মানে সূর্য ডুববে, ওই সময়টাতে দেখলাম অনেকেই আসতেছে দেখার জন্য। তো এখানে যখন ঢুকেছিলাম তখন গেটে অনলি একজন মানুষ ছিল যে হচ্ছে পাস দিচ্ছিল, এর বাইরে এখানে আমি কাউকে দেখি নাই। এবং এটা 7টার সময় বন্ধ হয়ে যায়। তো 7টার দিকে আমরা সূর্য ডোবা ডান করে যখন ফিরছিলাম তখন অ্যাকচুয়ালি পুরো অন্ধকার হয়ে গেছিল, একটা লাইট ছিল না, মানে গাড়ির হেডলাইট দিয়ে পুরোটা রাস্তা আসতে হয়েছে। বাট যে আসার যে রোডটা, এটা যে এত সুন্দর, অন্ধকারেও যে এত সুন্দর দেখা যাচ্ছিল। আর এখানে একটা বিষয়, ফ্যাসিলিটিস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে রাস্তার কিছুক্ষণ পরপরই, মানে 4 to 5 মিনিটস ড্রাইভের পরপরই কিছু দেখলাম রেস্ট রুম রাখছিল ওরা। তো ভালো খারাপ দুইটাই মিলিয়ে আমি হচ্ছে ভীতু না, আমি বেশ সাহসী, কিন্তু আমি হচ্ছে ওভার থিঙ্ক করি সব কিছু নিয়ে। তো রাতে একা আমার ফ্রেন্ড সার্কেল ছাড়া শুধু আমরাই ছিলাম যখন গাড়ি নিয়ে আমরা বের হচ্ছিলাম। তো তখন আমি ভিডিও করি নাই, বিকজ আমি যে ওভার থিঙ্ক করতেছিলাম। তো যাই হোক, ওখানে অনেক ভালো সময় কেটেছে, ওখানে তোমরা যেতে পারো সূর্য অস্ত্র দেখতে যাওয়ার জন্য। আর এটা ছিল পরের দিন, মানে ডে 5-এর মর্নিংয়ে হোটেলটা ছাড়ার পরে আমরা এখানে আবার আসছিলাম, কারণ হচ্ছে এখানে মনে হচ্ছিল যে ডে টাইমটা আমি আরেকবার দেখতে পেলে হয়তো ভালো লাগতো। আর কি ছিল, তো এই জায়গাটা আরও ইন্টারেস্টিং আমি বলি। এখানে যে ছোট এই যে মানে কি বলে রুম অর করা আছে, এইগুলা হচ্ছে তাবু দেওয়া আছে, এইগুলা না এখানে সবাই থাকতে আসে। কি অদ্ভুত বিষয়, এই যে গাড়ির ভিতরে রুম, মানে এখানে সবাই থাকতে আসে। আমি তো পুরা আশ্চর্য হয়ে গেছি যে এই গরমের ভিতরে এখানে কারেন্ট নাই, এসি নাই, ভালো একটা শোয়ার জায়গা নাই। এদের সবার হয়তো সুন্দর একটা বাড়ি আছে, বাসা আছে। ওরা কি করে, ছুটির দিনে কারোর অফ টাইমে হয়তো কিছু দিন, 15 দিন 20 দিনের জন্য এখানে থাকতে চলে আসে এই মাঠের ভেতরে। জাস্ট এখানে পারমিশন নিতে হয় থাকার জন্য, দেন তুমি এখানে এসে থাকতে পারবা। এরা রাত্রে এখানেই থাকে, অনেকে আছে 7 থেকে 10 দিন, 15 দিন, 20 দিন পর্যন্ত এখানে ওরা থাকে। তো সন্ধ্যাটা রেড রকে কাটানোর পরে রাত্রে আমরা দ্য ভেনেশিয়ান রিসোর্ট এক্সপ্লোর করব। তো এই রিসোর্টটা বেসিক্যালি ইটালিয়ান একটা থিমে সাজানো। এখানে তো সব হোটেলগুলো, রিসোর্টগুলো একটা থিমে এরা করেছে। তো এটাতে আমরা আজকে রাত্রিবেলা যাব। তো এখানে যাওয়ার আগে আমরা একটু টুকটাক খাবার দাবার খেয়ে নেব, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, ক্ষুধা লেগেছে। তো আমরা চলে আসলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে।
ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমি বলেছিলাম খাবারটা বেশ ভালো, আমরা সবসময় বিরিয়ানিটা প্রেফার করছিলাম। আর এখানে আরও ইন্ডিয়ান ধোসা এগুলো ছিল, তো একটু ভাত খাওয়া যেহেতু ক্রেভিং উঠছিল, আমরা ওখানে খাওয়া দাওয়া ডান করেছি। আর হোটেলটা কিন্তু আমাদের হোটেল থেকে একদম 5 মিনিটের কাছে ছিল। আমি কিন্তু স্টার্ট হোটেলে উঠেছিলাম, তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা দ্য ভ্যানেশিয়ান রিসোর্টে চলে এসেছিলাম। তো এখানে আসার পরে দেখলাম অনেকগুলো ব্র্যান্ডের দোকান ছিল এবং এটা একটা ফুড কোর্ট মতো। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, খাবারের দোকান আছে। তো চোখে পড়লো আইসক্রিম বার, দেখে তো লোভ সামলাতে পারিনি, কারণ কিছুক্ষণ আগে খাবার দাবার খেয়ে এসেছি। তো ঝটপট করে আমরা কিছু আইসক্রিম নিলাম, নিয়ে আর যেহেতু ওয়েদারটা বেশ গরম, তো আইসক্রিম খেতে অনেক ভালো লাগছিল। তো আইসক্রিমটা খাওয়া নিয়ে দেন আমরা আর টুকটাক ঘুরে দেখবো। তো এরপরে নেক্সট ডে আমরা উঠবো দ্য ভ্যানেশিয়ান রিসোর্টের গন্ডোলার রাইডে। এই রাইডটা অনেক পপুলার আমি দেখেছি এবং সো এক্সপেন্সিভ, অনলি 10 মিনিটস ছিল রাইডসটা, বাট আমাদের পার পারসন $40 করে নিয়েছে, মানে $40 করে, কিন্তু সময় দিয়েছে অনলি 10 মিনিট। তো আমরা 4 জন মিলে $160 পে করেছি 10 মিনিট রাইডের জন্য, যেটাতে উঠে আমার একদম মন ভরে নাই। আমার মনে হচ্ছিল আরও অনেকক্ষণ হলে ভালো হতো, কিন্তু তারপরও রোমান্টিক ছিল এনভায়রনমেন্টটা, সব মিলিয়ে বেশ বেশ রোমান্টিক ছিল। তো ভালো লেগেছে, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। আর চলো তোমাদের সাথে ওদের গান শেয়ার করি, ও অনেক সুন্দর করে গান গেয়ে শোনাচ্ছিল। তো বোটে ওঠার পরে সেফটির জন্য ওরা সিট বেল্ট দিতে বলেছিল, আর যেহেতু বসার পরে আমরা উঠতে পারবো না, সেই জন্য আমাদের তেমন কোনো ভালো পিকচার তোলা হয়নি। কিন্তু ওদের এখানে কিছু ফটোগ্রাফার আছে যারা তোমাদের বোর্ডে পিকচার তুলে দিবে এবং পার পিকচারের জন্য তোমাকে পে করতে হবে। তো আমাদেরও পিকচার তুলে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখলাম যে পিকচারগুলো খুব একটা ভালো আসে নাই, সেজন্য আমি এর পিকচারগুলো নিইনি। আর বোটে ওঠার জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছিল 10 মিনিট মতো। খুব বেশি একটা ভিড় ছিল না, কারণ হিউজ পরিমাণ বোট আসছে যাচ্ছে, ওরা খুব, আর যেহেতু টাইমিংটা খুব কম 10 মিনিটস, এদের কিন্তু আউটডোরও বোট রাইড আছে। তো আমরা ইনসাইডে ছিলাম, আউটসাইডে যাওয়া হয়নি, মেবি নেক্সট টাইম গেলে হয়তো যাব। এটা জাস্ট একটা নিউ এক্সপিরিয়েন্স, জাস্ট দেখলাম, বাট ডেফিনেটলি এটা বেশ রোমান্টিক ছিল, তোমরা ট্রাই করতে পারো। তো এখানে বেসিক্যালি পিক করতে হয় এবং পিকচারগুলো এখান থেকে পিক করতে হয়। তো এই যে আজকে রাতের মতো আমাদের ভেনেশিয়ান এক্সপ্লোর ডান, দেন আমরা এবার আউটসাইডে চলে যাব, বাইরের দিকে একটু সিটি এক্সপ্লোরটা করব, কারণ কালকে আমরা ব্যাক করব নিউ ইয়র্কে। দ্য ভেনেশিয়ান অ্যান্ড ব্লাজিও দুইটার রিসোর্ট স্টে করার জন্য অনেক ভালো, অনেক সুন্দর। নেক্সট টাইম মেবি আসলে এগুলো ট্রাই করব, কারণ দিস টাইম আমি দেখেছিলাম যখন আমি হোটেল বুক করছিলাম তখন প্রাইস অনেক বেশি হাই ছিল। পার ডে এর জন্য আমাকে পে করতে হচ্ছিল $500 to $600, যেটা অনেক বেশি ছিল। সেই জন্য আমি দ্য স্টার্ট হোটেল নিয়েছি এবার, ওইটাও নট ব্যাড, ভালোই ছিল। তো আমি আবার এটাও ভেবেছিলাম যে আমি চাইলে একদিন এক একটা হোটেলে থাকতে পারি। সো পরে আবার চিন্তা করলাম যে দরকার নাই, বেবি নিয়ে একটু বেশি এক্সপেরিমেন্ট হয়ে যাবে। তো নেক্সট টাইম হয়তো আসবো, দিস টাইম একটু ঘুরে ঘুরে দেখি কোনটা কেমন। তো যাই হোক, পরে রাত্রে আমরা চলে আসলাম সিটি এক্সপ্লোর করার জন্য। তো সিটি তো রাত্রের ভিউটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। রাতটা তো একদম ঠান্ডা ছিল, গরম খুবই কম। দিনের বেলাতে টেম্পারেচারটা যতটা বেশি থাকে, রাত্রে খুব দ্রুত সেটা আবার ফল করে। সো রাত্রের দিকে খুব তাড়াতাড়ি ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, যার কারণে রাত্রে ঘুরতে বেশ ভালো লাগছিল। এটা ঠিক ওই যে সব হোটেলগুলো যেটা বেসিক্যালি একই জায়গাতে ছিল, পাশাপাশি একদম লাইক ওয়াকিং ডিস্টেন্সে ছিল। এই সুন্দর জায়গাটা ছিল জেজার্স হোটেলের সামনে, ওদের রিসোর্টের সামনাটা এত সুন্দর করে সাজানো ছিল। এখানে সং হচ্ছিল আউটসাইডে, তো এখানেও বেশ সুন্দর সময় কাটানো যায়। এখানেও আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, ঘুরেছি। এর অপোজিট সাইডে ছিল প্যারিস হোটেল, তো ওইটাতে আমরা ভেতরে যাই নাই, ওইটা জাস্ট আউটসাইড থেকে একটু ঘুরে দেখে ফেলেছি, কারণ আমাদের এনার্জি একদমই ছিল না।
আদি বাচ্চাটার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, কারণ ও হেঁটে হেঁটে সব জায়গায় ঘুরছিল আমাদের সাথে, যার কারণে ওর পা ব্যথা করছিল। কিন্তু আমার একদম চিল ছিল, কারণ ও তো স্টলারে ছিল। তারপরে যতটা ঘুরেছি আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বেশি ছিল, কারণ ছোট বেবি নিয়ে যেহেতু এসেছি। আর আমরা একদম বিকাল থেকে রাত অল্প সময়টা পিক করেছি ঘোরার জন্য। তো অতটুকু সময়ের ভিতরে যেটুকু ঘুরেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ঘুরেছি। বাট একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমরা ফ্রেন্ডের সাথে সময় অনেক কম পেয়েছি, কারণ আমরা সবাই যেটা করেছি যে যার মতো করে ঘুরেছি, কারণ একসাথে ঘুরতে গেলে আমরা টাইম ম্যানেজ করতে পারছিলাম না। তো পরে ডিসিশন নেই যে যে যার মতো ঘুরবো। এবার আমরা ব্লাজিওর সামনে ওয়াটার ফাউন্টেন শোটা দেখতে চলে যাব। তারপর হচ্ছে আমি যে হোটেলে ছিলাম সেটা নিয়ে তোমাদেরকে ছোট্ট একটু ডিটেলস দিব এবং দেখাবো। তো ফাইনালি মাম্মুন পার্কিং লট থেকে গাড়ি বের করে নিয়ে এসে ব্লাজিওর সামনে থেকে আমাদেরকে পিক করে নিয়েছে। 5 days স্টে করার জন্য আমি হোটেলটাতেই উঠি। তো হোটেলটা বেশ ভালো ছিল, বাট ব্লাজিও বা ভেনেশিয়ানের মতো তো হাই রেটেড হোটেল না। স্টার্ট হোটেলের সার্ভিস, ক্লিনিং, এভরিথিং নর্মালি ছিল, আর সব হোটেলের মতোই। আর পার্কিং লটে পে করতে হয়েছে। এখানে সব হোটেলগুলোতেই পার্কিং লটে দেখলাম পে করা লাগে, কোথাও ফ্রি না। বাট আমাদের নিউ ইয়র্কের সাইডে অনেক হোটেলগুলোতে পার্কিং লট ফ্রি দেয়, বাট এখানে পে করতে হয়। আর হচ্ছে এখানে এই হোটেলের হচ্ছে মেইন পার্টটা হচ্ছে হোটেলের টাওয়ারটা। তো এটা বেসিক্যালি এন্ট্রেন্স, এটা দিয়ে গিয়েই হোটেলের এন্ট্রেন্সটা পাওয়া যাবে। এটা হোটেলের একদম সামনে। তো এর উপরে যে টপ ফ্লোরটা নিয়ে আমি কথা বলছিলাম, যে টাওয়ারের উপরে এই জায়গাটাতে রেস্টুরেন্ট আছে এবং বসার কিছু জায়গা আছে। তো বসার জায়গাটাতে এন্ট্রি ফি আছে $10, একদম কম। তো এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে এবং ওখান থেকেও পুরা সিটি ভিউটা দেখতে পাওয়া যাবে। আবার রেস্টুরেন্ট থেকেও পুরা সিটি ভিউটা দেখতে পাওয়া যাবে। তো এক কাপ কফি নিয়ে সুন্দর মতো রাতের যে সিটির ভিউটা, সেটা কিন্তু ওই জায়গাটাতে বসে দেখা যায় এবং ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা যায়। বাট দুর্ভাগ্যবশত আমি এটা মেক করতে পারিনি এবার। আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু পরবর্তীতে এত টায়ার্ড, সব মিলিয়ে অ্যাকচুয়ালি হয়ে ওঠে নাই। তো যাই হোক, ওই দিনের মতো দিন শেষ করলাম আলহামদুলিল্লাহ। এটা পরের দিন সকাল। তো আজকে সময় এসে গেছে বাসায় ফিরে যাওয়ার। তো সকালে ঘুম থেকে উঠেই এই যে শাওয়ার নিয়ে বাচ্চাদেরকে শাওয়ার করে রেডি হয়ে গিয়েছি। আর এই যে আমার রুম থেকে সুন্দর সিটি ভিউটাও দেখতে পাওয়া যায়। আমি সব সময় রুম নিলে একটু খেয়াল রাখি টপ ফ্লোরে নেওয়ার জন্য, কারণ হচ্ছে এখান থেকে সুন্দর সিটি ভিউটা সবসময় দেখতে পাওয়া যায় আর বেশ ভালো লাগে। তো এই যে ছোটোখাটো একটা শহর, ছোটোখাটো একেবারে ছোট না, বেশ বড়, বাট উপর থেকে দেখতে তো ছোটই লাগে। আশেপাশে সব পাহাড়, উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে একটা শহর গড়ে তুলেছে। রাতের বেলা এখানে বসে দেখতে খুবই অসাধারণ লাগে, যখন সব লাইটগুলো, বাতিগুলো অন থাকে তখন। তো আজ রাতে যেহেতু আমার ফ্লাইট, সো আমাকে পুরো একটা দিন এখানে স্টে করতে হবে। তো সকালে ঘুম থেকে উঠেই অবশ্য ঘুমটা অনেক সুন্দর করে দিয়েছি। ও এই যে ফিঙ্গার পয়েন্ট করে দেখালাম, এটাই কিন্তু সে রেড রক, যেখানে অলরেডি আমি শুরুর দিকে ভিডিও দিয়েছি এবং বলেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, সকালে সুন্দর মতো একটা ঘুম দিয়ে উঠেছি, কারণ সারাদিন ফ্রেশ থাকতে হবে, কারণ আমাকে জার্নি করতে হবে, বাচ্চা আছে। তো আমার হোটেল ছাড়ার সময় হচ্ছে 11টা, কিন্তু আমি ওদেরকে বলেছি আমি 1 ঘন্টা দেরিতে বের হব। তো ওরা বলেছে কোনো সমস্যা নাই, তো আমি 12টার দিকে বের হয়ে যাব। আর এদিকে আমার পুঁটি মাছ 2টাকে শাওয়ার করে এখানে বসিয়ে রেখেছি। ছোটোটাকে এখন হেয়ারটা ড্রাই করে দিতে হবে। আর রাতের বেলায় আমি লাগেজ মোটামুটি যা ছিল সব কিছু গুছিয়ে রেখেছি। এখন শুধু নিজেরা টুকটাক গুছিয়ে নিয়ে একটু চেক করে বের হয়ে যাব। নিচে ডানকিন থেকে স্যান্ডউইচ, কফি দিয়ে সকালে নাস্তাটা সেরে ফেলেছি। তো এখন খাওয়ার কোনো টেনশন নাই। বড় ভাইকে দায়িত্ব দিয়েছিলাম ছোট বোনের টেক কেয়ার করার জন্য। তো বড় ভাই টেক কেয়ার করেছে, আর ছোট বোন কি করেছে, তার ড্রেস ভিজিয়ে ফেলেছে। ইটস ওকে, এটা কোনো ব্যাপার না, হেয়ার ড্রাই দিয়ে ড্রেসে শুকিয়ে ফেলা যাবে।
তো হোটেল থেকে চেক আউটের পরে আমরা লাঞ্চের জন্য চলে এসেছি। হোটেল থেকে মাত্র 15 মিনিট ড্রাইভ করলেই একটা বাফে আছে, তো আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করবো। আমার ছেলে বাফেতে খাওয়া দাওয়া করতে অনেক বেশি পছন্দ করে, কারণ এখানে ও নিজের খাবারটাও নিজে বানাতে পারে এবং অনেক রকম অপশন থাকে। বাচ্চাদের জন্য এখানে স্লাশে আছে, আইসক্রিম আছে, চকোলেট, কেক, অনেক রকমের সুইট ডিশ ছিল। আর আমার ছেলে যেহেতু ওর প্লেটারটা ও নিজে মেক করে, তো এই বিষয়টাকে ও অনেক বেশি এনজয় করে, এই জন্য ও বেশি বেশি বাফেতে আসতে চাই। বাট আমি তো এখানে এসে বাকি আমার ফ্রেন্ডের বাচ্চাদেরকে অনেক মিস করছিলাম, যে ওরাও কিন্তু অনেক এনজয় করে ব্যাপারটা, যে ওদের ওন মিল ওরা ক্রিয়েট করছে, ওরা মেক করছে। তো যাই হোক, এখানে আমরা এখন খাওয়া দাওয়া করব। আমাদের হাতে বেশ অনেকটা সময় আছে, আমরা অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করে গল্প করে তারপর এখান থেকে আমাদের গাড়ি ব্যাক করার জন্য যাব। তো আমি এদিকে আমার খাবার রেডি করব। সো আমি আসলে সবসময় ট্রাই করি ভেজিটেবল এবং ফিশ আইটেমগুলো। আমার মিট আইটেম খেতে তেমন একটা ভালো লাগে না বাইরে। তো আমি ম্যাশ পটেটো নিয়েছি, ব্রোকলি দিয়ে ভেজিটেবল ছিল ওইটা নিয়েছি, তারপরে আর হ্যাশ ব্রাউন ছিল, পিৎজা, পাস্তা, আমি এগুলো বেশি ট্রাই করি বাইরে আসলে। আর স্যুপটা আমার অপশনে সবসময়ই থাকে, স্যুপটা অনেক ইয়াম্মি ছিল। তো আমি সব খাবারই মোটামুটি টেস্ট করে দেখছিলাম। আর যেটা, আমি তো ভাত খাওয়া মানুষ, ভাত খেতে আমার অনেক ভালো লাগে। তো আমি আসলে দেখা যাচ্ছে ব্রাউন রাইস, ইয়েলো রাইস এগুলো ট্রাই করি। আর চিকেন আমার জামাই খায়, আমার জামাই চিকেন বলতে পাগল, আমার ছেলেও সেম সেম। তো এই যে আমি পেয়ে গিয়েছি আমার পছন্দের ভাত। এখানে আমি ইয়েলো রাইস অ্যান্ড ব্রাউন রাইস মিক্স করে নিয়েছি, সাথে ফিশ ছিল। আর এই ঝালটা ছিল, এই ঝালটা অনেক বেশি ঝাল ছিল। আর এখানে একটা চিজ বার্গার ছিল। তো বার্গার আমি পছন্দ করি না, এটা আমার ছেলের জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটা কফি নিয়ে নিয়েছি। এখানে কফিটা আমার এখন অনেক বেশি দরকার, কফি খেলে একটু ফ্রেশ লাগবে এবং এনার্জি পাওয়া যাবে। আর এখানে আমার ছেলে যে আইসক্রিম নিয়ে বসেছে, বাইরে যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে তো আইসক্রিম মাস্ট। এটা খেয়ে অনেক বেশি শান্তি লাগছিল। আর সাথে সে কিছু স্লাশে নিয়েছে, স্লাশেগুলো তো ইয়াম্মি ছিল, ফ্লেভার ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার স্লাশে ছিল। আর এই যে আমার মেয়ে আমাদের আইসক্রিম খাওয়া দেখে সেও তো ডিমান্ড করছে আইসক্রিম খেতে হবে। তো মাশাল্লাহ, আমার বুড়িটার তো 1 বছর হয়ে গিয়েছে। তো আমি ট্রাই করি আমরা যে খাবারই খাই না কেন ওকে জাস্ট একটু টেস্ট করাতে। এটাতে যেটা হয়, ও নতুন নতুন স্বাদের সাথে পরিচিত হয়। তো আমি একটু আইসক্রিম ওকে দিলাম, ও তো খেয়ে খুব খুশি হয়ে গেছে। ও আরও চাচ্ছিল যে আরও খাবে, কান্নাকাটি করছিল। তো এই একটা সমস্যা, বাবা মা হয়ে গেলে বাচ্চা কাচ্চার সামনে শান্তি করে একটু আইসক্রিমও খাইতে পারবো না, কারণ তাদেরকে দিতে হবে, না হলে তারা কান্নাকাটি করবে। আর ওকে তো খুব বেশি দেওয়া যাবে না, কারণ ওর সাইডে গরম, ঠান্ডা গরম লেগে যেতে পারে। তো আমি যে শুধু আইসক্রিম খাচ্ছি তা না, আমার জামাইও আমার সাথে আছে, আমার থেকেও সেই লেভেলের আইসক্রিম সে খায়। সেই লেভেল বলতে সে প্রচণ্ড আইসক্রিম খায়, আইসক্রিম সে অনেক পছন্দ করে। কিন্তু আমি অতটা বেশি আইসক্রিম খেতে পছন্দ করি না, আমার পছন্দ চকোলেট। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা দেন চলে যাব আমাদের গাড়িটা পরিষ্কার করে, গ্যাস ফিল করে দেন ওইটা ব্যাগ দিতে। তারপর ওইখান থেকে এয়ারপোর্টে চলে যাব। তো এই যে ফাইনালি সব ডান করে উঠে পড়েছি প্লেনে নিউ ইয়র্কে যাওয়ার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা জার্নি ছিল। আর উপর থেকে রাত্রের বেলা ভিউটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, সব বাতিগুলা যখন জ্বলছিল অনেক সুন্দর লাগছিল, অনেক। নিউ ইয়র্কে যখন উপর থেকে দেখতে পাওয়া যায় তখন দেখা যাচ্ছে নিউ ইয়র্ক অ্যাকচুয়ালি পুরাটা নদী, সাগর এইগুলার পাশাপাশি, যার কারণে উপর থেকে দেখলে এতটা আলো বা লাইট চোখে পড়ে না। কিন্তু দেখলাম লাস ভেগাসে যেখানে তো নদী বা নালা, সাগর এগুলা তো নাই, পুরো শহরটাই মনে হচ্ছিল লাইট দিয়ে সাজানো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই জার্নিতে সবটাই ভালো ছিল, শুধু প্লেন জার্নিটা বাদ দিয়ে, কারণ প্লেন জার্নিটা সত্যি আমি এমন খারাপ এক্সপেক্ট করি নাই। বাট ওকে, একটা এক্সপিরিয়েন্স হলো লাইফে, ইন ফিউচারে এটা কাজে দিবে। আর এই তো আমাদের
ফ্লাইট ছিল রাতে, তো আমি নিউ ইয়র্কে গিয়ে পৌঁছাবো সকালে। আর সকালে হচ্ছে এয়ারপোর্ট থেকে ওর আমাকে পিক করতে আসবে। আর আমার এয়ারলাইন ছিল হচ্ছে ফ্রন্টায়ার এয়ারলাইন। খুবই বাজে এক্সপিরিয়েন্স, খুবই বাজে সার্ভিস। আর আমি জানি না রিসেন্টলি কি হয়েছে, আমরা কেন যেন ওদেরকে রিকোয়েস্ট করলেও ওরা কারোর সিটই একসাথে দেয় না, সিটগুলো সব ডিফারেন্ট দেয়। মানে এমন অনেক হয়েছে আমি দেখেছি, আমি ছাড়াও সবাই সেম থিং। মানে দুইজনও অনেক আসছে, হাজব্যান্ড ওয়াইফ, তারা মুরব্বী ওল্ড। সো ওনাদেরও সেম দেখলাম যে একজন হাজব্যান্ডকে দিকে দিয়েছে, ওয়াইফকে অন্য দিকে দিয়েছে। পরবর্তীতে ওনারাও রিকোয়েস্ট করে আর কি একসাথে পাশাপাশি করে নিয়েছেন। তো এটা খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল মানে এয়ারলাইনের। তো যাই হোক, আর বাকি সবই ভালো ছিল। আর লাস ভেগাস নিয়ে কী বলবো, আমার কাছে ভালো লেগেছে। সিটিটা অনেক নিট অ্যান্ড ক্লিন, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাগুলা, তো এটাই আমার কাছে ভালো লেগেছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড কিপ সাপোর্টিং মি।